3D অ্যানিমেশনে দক্ষ হওয়ার জন্য কোন ধরনের টুলস এবং টেকনিকের স্কিল ডেভেলপ করা জরুরি, এটা অনেকেই জানতে চান যে আমি যদি 3D অ্যানিমেশনে কাজ করতে চাই তাহলে আমাকে কি কি কলা কৌশল শিখতে হবে। তো আপনারা জানেন যে 3D অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, টুলস রয়েছে। 3D Studio Max, Maya, Blender, Cinema 4D, Houdini, এরকম অনেক সফটওয়্যার আছে। তো তার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পাওয়ারফুল এবং পপুলার যে সফটওয়্যার, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে 3D Studio Max, একটা হলো Maya। এগুলো এখনো বলা যায় যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং একদম টপ লেভেলে আছে। যদিও ব্লেন্ডার সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে ব্লেন্ডার সফটওয়্যারটা অনেক ডেভেলপ করেছে, বাট এটার অনেক অ্যাডঅনস আছে এবং অ্যাডঅনস গুলো না হলে পরে এটা আসলে ওই লেভেলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাজ করার জন্য একটু সমস্যা এখন রয়ে গেছে। তো যাই হোক, এখন কেউ যদি 3D অ্যানিমেশনের কাজে দক্ষতা তৈরি করতে চায় তাহলে তার বেসিক কিছু টুলস এবং টেকনিক্স আছে, যে টুলস এবং টেকনিক্স গুলো কিন্তু জানতে। এটা সফটওয়্যার টু সফটওয়্যার একটু ভ্যারি করে, যেমন 3D Studio Max এ একরকমের কিছু টুলস আছে, মায়াতে আবার একটু ভিন্ন। তবে একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এগুলো আবার কিন্তু অলমোস্ট প্রায় একই রকম, সিমিলারিটিজ আছে। অর্থাৎ কেউ যদি ম্যাক্স অ্যানিমেশনের দক্ষতা তৈরি করতে পারে তাহলে সে মায়া বা সিনেমা 4D অথবা হুডিনি, ব্লেন্ডার, অন্যান্য সফটওয়্যারে কিন্তু তার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। তো কমন যে টেকনিকগুলো রয়েছে, আজকের এই ভিডিওতে আমি এই টেকনিকগুলো নিয়ে একটু আলোচনা করব। আর আজকে আমি আসলে 3D Studio Max এর ক্ষেত্রে যে টুলস এবং টেকনিক্স জানা প্রয়োজন, এরকম বেসিক কয়েকটা টুলস এবং টেকনিক্সের শুধু নামগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিব। পরবর্তীতে হয়তো এগুলো প্রত্যেকটার উপরে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ আমাদের থাকবে। 3D অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য কি কি টুলস এবং টেকনিক ব্যবহার করা হয়? তো 3D অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক আছে এবং সফটওয়্যার ভেদে এটা কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ 3D Studio Max এ যে ধরনের টুলস এবং টেকনিক ব্যবহার করা হয় মায়াতে অনেকটাই সিমিলার, তারপরেও কিছুটা ব্যতিক্রম আছে। আবার ব্লেন্ডারেও আবার হয়তো একটু ভিন্নতা আছে, সিনেমা 4D-তে আবার একটু অন্যরকম আছে। এভাবে দেখা যায় যে প্রতিটা সফটওয়্যারে তাদের নিজস্ব কিছু টুলস এবং টেকনিক আছে 3D অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য। কমন বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা সফটওয়্যারে যে টুলসগুলো ব্যবহার করা হয় বা যে টেকনিকগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে কিন্তু একটা সিমিলারিটিজ আছে। এটা একটা বেশ ভালো বিষয়, যে কারণে একটা সফটওয়্যারে কেউ যদি অ্যানিমেশনের কাজটা ভালোভাবে করতে পারে তাহলে সে অন্যান্য সফটওয়্যারেও খুব সহজেই এই কাজটা করতে পারবে। তো আমি আজকে এই 3D অ্যানিমেশন ক্রিয়েট করার যে টুলস এবং টেকনিক, এটা আমি 3D Studio Max সফটওয়্যারে একদম বেসিক যে কলা কৌশলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো যদিও এটা অনেক ভাস্ট একটা বিষয় এবং এখানে অনেক কিছু আছে আরও, আমি খুবই বেসিক কিছু টুলস এবং টেকনিক্স আছে যা একজন অ্যানিমেটরের জানা দরকার। অর্থাৎ কেউ যদি 3D Studio Max সফটওয়্যার ব্যবহার করে অ্যানিমেশনের কাজ করতে চায় তাহলে তাকে কিন্তু এই টুলস এবং টেকনিকগুলো জানতে হবে। হতে পারে সে হয়তো বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজ করবে, অথবা সে হয়তো একটা টিভি কমার্শিয়ালের জন্য কোনো একটা প্রোডাক্ট অ্যানিমেশন করবে, অথবা কোনো কার্টুন ছবির জন্য হয়তো কোনো ক্যারেক্টারকে অ্যানিমেট করবে, বা একটা কার্টুন মুভির যে অ্যানিমেশনগুলো আছে সেই ধরনের অ্যানিমেশন তৈরি করবে, অথবা গেমের জন্য কোনো অ্যানিমেশন তৈরি করবে। যাই হোক না কেন, তার এই বেসিক টুলস এবং টেকনিকগুলো জানতেই হবে। তো চলুন আমরা একটু দেখি এখানে স্ক্রিনে। আমি আগে থেকে এখানে একটু লিখে রেখেছি আমাদের সময়টা বাঁচানোর জন্য। যেমন এখানে আমি বলছি যে বেসিক টুলস অ্যান্ড টেকনিক্স ফর ক্রিয়েটিং 3D অ্যানিমেশন ইন 3ds Max। যেমনটা বলছিলাম যে এটা ম্যাক্সের বিষয়টা বুঝলে অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রেও কিন্তু বুঝতে সুবিধা হবে, কারণ এই বিষয়গুলো মোটামুটি কমন থাকে প্রায় সব ধরনের সফটওয়্যারে দেখা যায় যে এই বিষয়গুলো আছে। তো প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন। কি ফ্রেম অ্যানিমেশন এটা খুবই কমন একটা বিষয় অ্যানিমেশন তৈরি করার জন্য, এবং 2D অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এটাই কিন্তু একটা মূল বিষয়। 2D অ্যানিমেশনে কিন্তু কি ফ্রেম যে কৌশল, কি ফ্রেমের মাধ্যমে বিভিন্ন যে সিকোয়েন্সগুলো শর্টগুলো রেডি করা হয় বা ছবিগুলো তৈরি করা হয়, সেই ছবিগুলোকে কি ফ্রেম দিয়ে সেট করেই একটা অ্যানিমেশন তৈরি করা হয়। তো কি ফ্রেম অ্যানিমেশন এই কৌশল এটা প্রত্যেকটা 3D সফটওয়্যারের মধ্যে আছে, আর এখানে এই কৌশলটা ওয়াইডলি ব্যবহার করা হয় সর্বক্ষেত্রে।
এক্ষেত্রে একটা কমন একটা জিনিস বলি যে প্রত্যেকটা 3D সফটওয়্যারই আপনারা যদি দেখেন, এই ফাঁকে আমি একটু 3D Studio Max সফটওয়্যারটা যদি একটু দেখাই, এখানে দেখেন যে প্রতিটা সফটওয়্যারে দেখবেন যে 3D সফটওয়্যারে অ্যানিমেশন করার জন্য এরকম একটা স্কেলের মতো দেখতে পারবেন। আমরা যে দৈর্ঘ্য মাপার যে স্কেল, অনেকটা ওরকম একটা স্কেল। এটা আসলে একটা টাইম স্কেল। এই টাইম স্কেল এখানে হেডটা গড়িয়ে চলে। আর এই যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয়, সাধারণত এটাকে ফ্রেম হিসেবে বিবেচনা করা হয়, কি ফ্রেম। এর থেকে নামটা এসেছে কি ফ্রেম, আমরা বলছি কি ফ্রেম টেকনিক। এখানে যেমন সময়ের এককটাকে কি ফ্রেমে কনভার্ট করা হয়, এগুলো নিয়ে আমি হয়তো বা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব প্রতিটা কৌশল নিয়ে, তখন এগুলো আরও বিস্তারিতভাবে আসবে। এখন শুধু এটা বলি যে এখানে এই যে আমরা যে দেখতে পাচ্ছি স্কেলের মতো, এগুলো এক একটা ঘর হচ্ছে এক একটা ফ্রেম ইন্ডিকেট করছে, যেখানে হয়তো যেমন কতগুলো কৌশল আছে, যে পদ্ধতি, যেমন আমাদের দেশে যে সিস্টেমটা আছে ফেজ অল্টারনেটিং লাইন বা পাল একটা পদ্ধতি আছে, অথবা এনটিএসসি আছে। এগুলো এক একটা যে ভিডিও স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখানে ফ্রেম রেট বলে একটা বিষয় আছে, যে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম শো করবে। সেকেন্ডে 25 ফ্রেম যদি হয় সেটা পাল পদ্ধতি। এনটিএসসিতে সাধারণত অ্যাপ্রক্সিমেটলি 30 ফ্রেম এখানে মানে পাস করে, মানে 30 ফ্রেম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 30টা করে ফ্রেম যায়। তো এই যে এভাবে এই কি ফ্রেম টেকনিকে, এটা একটা খুবই কমন একটা কৌশল। এই কৌশলের মাধ্যমে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। এটা মায়াতেও এই কৌশলটা আছে, ব্লেন্ডার বলেন, হুডিনি, সিনেমা 4D, প্রতিটা সফটওয়্যারেই এই কি ফ্রেম অ্যানিমেশন এই কৌশলটা কিন্তু কমন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা 3D সফটওয়্যারে, এটা এই কনস্ট্যান্টের বিষয়গুলো 2D কাজের ক্ষেত্রে সেইভাবে নেই। তো এখানে 3Dতে যেভাবে আছে, যে এখানে কিছু কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টগুলো ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে অনেক মানে জটিল অ্যানিমেশন তৈরি করে ফেলা যায়। যেমন আমরা হয়তো একটা অবজেক্টকে মুভ করব, তো কি ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে কি হয়, যে আমি একটা গাড়ি মুভ করতে যাচ্ছি, তাহলে হয়তো সেই গাড়িটাকে কি করতে হবে, কি ফ্রেম দিয়ে সেট করে করে হয়তো সেই গাড়িটাকে অ্যানিমেট করতে হবে, কিন্তু কি ফ্রেম বসাতে হবে, সেইভাবে যেতে হবে। বাট এখানে কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা হয়, যে একটা পাথ নিয়ে, মানে একটা রাস্তা যদি আমরা তৈরি করে দেই এবং সেই রাস্তার মধ্যে একটা গাড়ি সেট করে দিয়ে তাকে এটা এই রাস্তার একটা পাথ হিসেবে কাজ করবে। আর এখানে আমরা এই পাথের মধ্যে গাড়িটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে কিন্তু গাড়িটা এই পথ ধরে চলতে থাকবে। তো এটা একটা খুব সহজ একটা পদ্ধতি, যে পাথ কনস্ট্যান্ট। এই পাথ কনস্ট্যান্টের মাধ্যমে অনেক ধরনের জটিল ধরনের অ্যানিমেশন কিন্তু তৈরি করা যায়। এরপর আছে যেমন লুক অ্যাট কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্টের মধ্যে পড়ে। তো লুক অ্যাট কনস্ট্যান্টে হয় কি, যে আমরা একটা অবজেক্টকে, কোনো একটা পার্টিকুলার কোনো টার্গেটকে লুক অ্যাট করিয়ে দিতে পারি। এটা অনেক সময় এমন হয় যে যেমন একটা ক্যামেরা অথবা একটা লাইট হয়তো কোনো একটা অবজেক্টকে টার্গেট করে আছে, ওই অবজেক্টটার দিকে মুভ করছে, মানে অবজেক্টটা মুভ করছে, লাইটটা বা ক্যামেরাটাও কিন্তু ওই অবজেক্টের দিকেই যাচ্ছে, এরকম হতে পারে। এটা লুক অ্যাট কনস্ট্যান্ট ব্যবহার করে এটা করা যায়। অথবা একটা ক্যারেক্টার, হয়তো একটা মাছি উঠছে, দেখা গেলো যে একটা ক্যারেক্টারের চোখ সেই মাছির যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা ফলো করছে, এক্ষেত্রে চোখটাকে আমরা মাছির সাথে লুক অ্যাট করে দিতে পারি, এবং তাহলে মাছির উড়ি যেভাবে সে উঠছে সেইভাবে তার চোখটা কিন্তু আইবলটা সেভাবে মুভ করবে। ওকে, তো এটা আরো বিভিন্ন নানান কাজে এই কৌশল ব্যবহার করা যায়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি একটা কৌশল হচ্ছে লিঙ্ক কনস্ট্যান্ট। তো লিঙ্ক কনস্ট্যান্ট, এটা কিন্তু ক্যারেক্টার অ্যানিমেশনে কাজ করতে গেলে এই লিঙ্ক কনস্ট্যান্টের ব্যাপক ব্যবহার আছে। এটা হচ্ছে যে আমরা যখন এটা আমরা প্রতিদিনই কিন্তু এই ধরনের বিষয়গুলো আমাদের যে প্রাত্যহিক জীবনে আমরা যেভাবে বিভিন্ন কাজকর্ম করে থাকি, এর মধ্যে কিন্তু আমরা লিঙ্ক কনস্ট্যান্টের ব্যাপারটা দেখে থাকি। যেমন আমার হাতে হয়তো এই কলমটা আছে, আমি এই কলমটা হয়তো টেবিলের উপর আছে, আমি টেবিলের উপর থেকে যখন এই কলমটা টেবিলের উপরে থাকবে, তখন এটা কিন্তু টেবিলের সঙ্গে লিঙ্কে আছে। যখন এটা আমি হাতে নিলাম, তখন এই লিঙ্কটা ট্রান্সফার হয়ে আমার হাতে চলে আসলো। ওকে, আবার এটা যদি আমি আরেকজনকে দেই, বা আমি ডান হাত থেকে বাম হাতে নিলাম, তখন এটা কিন্তু এই লিঙ্কটা আমার ডান হাত থেকে বাঁ হাতে ট্রান্সফার হয়ে গেল লিঙ্ক। এভাবে লিঙ্ক ট্রান্সফার করে করে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তো ক্যারেক্টার অ্যানিমেশনের কাজের ক্ষেত্রে এই লিঙ্ক কনস্ট্যান্টের একটা ব্যাপক ব্যবহার আছে। তো এই ধরনের আরও অনেক কনস্ট্যান্ট আছে, পজিশন কনস্ট্যান্ট, রোটেশন কনস্ট্যান্ট, যাই অনেক ধরনের কনস্ট্যান্ট আছে। তা আমি যেহেতু শুধু এই কৌশলগুলোর নামগুলো এখানে আপনাদেরকে জানাতে যাচ্ছি, তাই এখন প্রতিটা ওইভাবে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করতে পারব।
তো এরপরে আরেকটা কৌশল, সেটা হচ্ছে কন্ট্রোলার। 3D সফটওয়্যারের আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এর মধ্যে অ্যানিমেশন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোলার রয়েছে। এই কন্ট্রোলারগুলো ব্যবহার করে অনেক জটিল ধরনের অ্যানিমেশনের কাজ কিন্তু আমরা করতে পারি, অনেক জটিল অ্যানিমেশনের কাজ। যেমন একটা বাতাসের যে ইফেক্ট, একটা ঘাসের উপরে, একটা ঘাস অথবা গাছের মধ্যে, সেখানে যখন বাতাসের যে ইফেক্টটা হয়, যে বাতাসটা কিন্তু দেখা যায় যে একটা পরিবর্তনশীল একটা ফোর্স তার মধ্যে অ্যাপ্লাই করে। হ্যাঁ, এটার যে নড়াচড়াটা, এটা যদি ম্যানুয়ালি এই কাজটা করতে হয়, এটা কিন্তু খুবই টাফ হবে। মানে এটা যদি আমরা ম্যানুয়ালি এই কি ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে করতে চাই, তাহলে এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এটা অনেকটা নয়েজের যে কন্ট্রোলটা, এটা অনেকটা কিন্তু এই ধরনের, যেটা হয়তো বা আমি যদি একটা গ্রাফ দেখি, অনেকটা এই যে ইসিজি যে করে হার্টের, অনেকটা এই টাইপের একটা গ্রাফের মতো হবে। মানে এটা জাস্ট সময়ের সাথে সাথে তার ভ্যালু, এদিকে যদি টাইম থাকে আর এই উপরে নিচে আমরা যদি এখানে তার ভ্যালুটাকে বসাই উপরে নিচে, তাহলে এইভাবে দেখেন সময়ের সাথে সাথে তার ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে চেঞ্জ হতে থাকবে। এবং সেই সাথে সাথে এই নয়েজ কন্ট্রোলারটা যেই অবজেক্টের যেই প্যারামিটারের উপর অ্যাপ্লাই করা হবে, সেই প্যারামিটারটা কিন্তু এটা দিয়ে এফেক্টেড হবে। যদি আমরা কোনো লাইটের মাল্টিপ্লায়ারের উপরে, মানে লাইটের যে পাওয়ার তার উপরে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু লাইটটা এভাবে জ্বলবে নিভবে, বা একটা ড্যান্সিং লাইট জ্বলা নিভা এরকম হবে। হ্যাঁ, অনেকটা যে বজ্রপাতের যে ইফেক্টগুলো হয়, এই ধরনের ইফেক্ট, লাইট জ্বলা নিভার ইফেক্ট, এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু তৈরি করবে। তো এটা খুব দারুণ একটা কৌশল, এটা দিয়ে অনেক জটিল অ্যানিমেশন তৈরি করা যায়। এরপর হচ্ছে ওয়েব ফর্ম কন্ট্রোলার। ওয়েব ফর্ম কন্ট্রোলার, এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা ওয়েবের সাথে কিছু একটা সম্পর্ক আছে। আসলেই তাই, যে আমরা বিভিন্ন ধরনের ওয়েব সম্বন্ধে জানি, যেমন সাইন ওয়েভ আছে, তারপরে স্কোয়ার ওয়েভ আছে। সাইন ওয়েভটা হচ্ছে এরকম, এটা ট্রাইগোনোমেট্রিক যে সাইন থেকে আসছে, এরকম একটা সাইন ওয়েভের ব্যবহার। এটা এখানে এইদিকে সময় আর উপরে নিচে ভ্যালু এরকম যদি থাকে, তাহলে এই ধরনের একটা সাইন ওয়েভ যদি কোনো একটা অবজেক্টের কোনো প্যারামিটারের উপরে অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই অবজেক্টের সেই প্যারামিটারটা কিন্তু এই ওয়েব ফর্ম দিয়ে কন্ট্রোল হবে। অর্থাৎ সেটা এমন হতে পারে যে একটা বাতি জ্বলছে নিচ্ছে, যেমন এখানে এটা যদি +1 একটা ভ্যালু, এদিকে -1 এরকম যদি হয়, তাহলে সময়ের সাথে সাথে এটা সর্বোচ্চ ভ্যালু, মানে লাইটটা অনেক ব্রাইট হবে, আর এখানে লাইটটা কিন্তু নিভে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আবার উল্টা দিকে এখানে লাইট একদম অন্ধকার, কোনো লাইট থাকবে না, ওর মাল্টিপ্লায়ার -1, এখানে গিয়ে আবার লাইটটা আলো দিবে। এই জায়গাগুলোতে আমরা আলো পাবো, আর এই অঞ্চলগুলোতে অন্ধকার থাকবে। অর্থাৎ লাইটটা জ্বলবে নিভবে জ্বলবে নিভবে, এরকম একটা অ্যাম্বুলেন্সের বাতি যেরকম জ্বলে নিবে এরকম। এটা দিয়ে আরো অনেক ধরনের বিষয়, যেটা একটা রিদমিক ব্যাপার বা এই ধরনের কোনো কিছুকে অ্যানিমেশনকে কন্ট্রোল করা যায় ওয়েব ফর্ম কন্ট্রোলার দিয়ে। তো এটা একটা দারুণ কৌশল। এরকম আরো অসংখ্য কলা কৌশল কিন্তু রয়েছে এই কন্ট্রোলারের, অনেক কন্ট্রোলার রয়েছে। তো বেসিক এই কন্ট্রোলারগুলো জানতেই হয় যারা 3D Studio Max-এ অ্যানিমেশনের কাজ করতে চান। এরপরে যেই কৌশলটা আমাদের জানতে হবে 3D Studio Max-এ বেসিক যে কৌশল, সেটা হচ্ছে 4 নম্বরে যদি আমরা আসি, লুপ অ্যানিমেশন। অনেক ধরনের অ্যানিমেশন আছে যে অ্যানিমেশনগুলো কিন্তু ঘুরে ঘুরে আসে, মানে একটা এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, মানে একটা সরল দুলগতি টাইপের। যেমন একটা পেন্ডুলাম যেমন আন্দোলিত হয় একটা নির্দিষ্ট সময় পর পর, সে এভাবে দুলছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, আবার দুলে আরেক পাশে আসছে, এরকম। এই ধরনের যে গতিগুলো, এই ধরনের মোশন তৈরি করার জন্য এই যে লুপ অ্যানিমেশন, অথবা আমরা যদি বলি যে একটা প্রজাপতি যে উঠছে, একটা প্রজাপতির ডানা যে নড়াচড়া করছে, হ্যাঁ, দুটা ডানা, এটা কিন্তু একটা লুপের মধ্যে পড়ে যায়, তাই না? এই যে একটা লুপ ঘুরে ঘুরে একই জিনিস ঘুরছে, এই লুপ অ্যানিমেশনটা করা যায় 3D Studio Max-এ। এখানে কার্ভের মধ্যে প্যারামিটার কার্ভ, আউট অফ রেঞ্জ টাইপ একটা কৌশল আছে, এই কৌশলটা ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্যারামিটার কার্ভ, আউট অফ রেঞ্জ টাইপ। দেন এরপর ওয়্যার প্যারামিটার, এটা এক ধরনের অনেকটা কি বলা যায় যে লজিক সেট করা যায়, যে আমি যদি এই ভ্যালুটাকে বাড়াই, তাহলে এটাকে যদি আমি ডানে সরাই অবজেক্টটা, তাহলে অন্য একটা অবজেক্ট রোটেট করবে, এই টাইপের বিষয়টা ওয়্যার প্যারামিটার। এটা মায়াতেও এই ধরনের কৌশল আছে, অন্যান্য সফটওয়্যারেও আছে। তো এখানে ম্যাক্স এটা হচ্ছে ওয়্যার প্যারামিটার, এটা দিয়ে জটিল ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। যেমন একটা গাড়ির ক্ষেত্রে হতে পারে যে একটা গাড়ির স্টিয়ারিং ডান দিকে ঘুরছে, তো চাকাটা ডানে ঘুরে গেল, বিষয়টা এরকম। অথবা একটা গাড়ি আছে, সে গাড়ির চাকা আছে, গাড়িটাকে শুধু যদি এরকম হয় যে আমরা হয়তো বা শুধু গাড়িটাকে টেনে নিয়ে যাব সামনে, হ্যাঁ, আর চাকাটা অটোমেটিক্যালি ঘুরবে। অর্থাৎ গাড়িটাকে যদি এভাবে টেনে নিয়ে যাওয়া যায় সামনের দিকে, আমরা শুধু এটাকে মুভ করবো, চাকাটা সেই মুভমেন্টের সাথে মিল রেখে এটা রোটেট হবে। অর্থাৎ চাকাটাকে আলাদাভাবে আর রোটেট করতে হবে না। এগুলো ওয়্যার প্যারামিটার দিয়ে
এই কাজগুলো করা যায়। তো মায়াতে এই ধরনের অপশন আছে, সেখানেও এই কাজগুলো করা যায়, এর জন্য আলাদা টুলস আছে। এরপরে আসে মাস এফেক্টস। মাস এফেক্টসটা হচ্ছে, এটা হচ্ছে ডাইনামিক ইফেক্ট তৈরি করার জন্য, ডাইনামিক সিমুলেশন টাইপের যে ইফেক্টগুলো, এটা মাস এফেক্টস দিয়ে করা যায়। এখানে রিজিড বডি, ডাইনামিক্স, সফট বডি, রিজিড বডি, এই বিষয়গুলো আছে, যে আমরা হয়তো বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা বিভিন্ন কিছু সেট করে দিলাম, আর সেই তার সাথে মিল করে যে একটা অবজেক্ট কিভাবে মুভ করবে, বা একটা অবজেক্টকে যদি ছুঁড়ে দেওয়া যায় কোন দিকে, সেটা একটা দেয়ালে হিট করলে পরে হিটটা কেমন হবে, আমরা শুধু ছুঁড়ে দেওয়ার যে বিষয়টা, অর্থাৎ তার ইনিশিয়াল ভেলোসিটি, তারপর গ্র্যাভিটি, এই বিষয়গুলো আমরা সেট করে দিতে পারি, বাকি কাজটা কিন্তু অটোমেটিক্যালি হবে। তাহলে মাস এফেক্টস এই অপশন ব্যবহার করে এই কাজটা করা যায়, যদিও এখানে সিমুলেশনের জন্য আরও অন্যান্য ডেডিকেটেড সফটওয়্যার আছে। এরপরে ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড ডাইনামিক্সের জন্য তো একটা ডেডিকেটেড সফটওয়্যার আছে, রিয়াল ফ্লো। এখানে রিয়াল ফ্লো সফটওয়্যার নিয়েও আমরা আলোচনা করব। এগুলোর উপরে ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালে রিয়াল ফ্লো সফটওয়্যার নিয়ে আলোচনা আছে। তো রিয়াল ফ্লো সফটওয়্যার দিয়ে এটা আসলে ফ্লুইডের দুর্দান্ত সব কাজ করা যায়, এবং অনেক একাডেমি অ্যাওয়ার্ড উইনার বিভিন্ন মুভি, অস্কার পাওয়া মুভি যেগুলো, যেমন ধরেন অনেক মুভিতে কিন্তু এই রিয়াল ফ্লো সফটওয়্যারের ব্যবহার আছে। তো ডে আফটার টুমরো, তারপর টাইটানিক, তারপর হচ্ছে 2012 পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এই ধরনের বিভিন্ন মুভিতে কিন্তু ফ্লুইডের যে কাজগুলো রিয়াল ফ্লোতে করে। তো এই কাজগুলো ম্যাক্সেও সীমিত আকারে করা যায়, মায়াতেও করা যায়। মায়াতে বাইফ্রস্ট আলাদা একটা টুলস আছে, ম্যাক্সেও এটার জন্য ফ্লুইডস একটা টুলস এখানে রয়েছে, যে এটা ব্যবহার করে এখানেও কিন্তু ফ্লুইড ইফেক্ট তৈরি করা যায়। এরপর আসে ক্যারেক্টার অ্যানিমেশন। তো ম্যাক্সে 3D স্টুডিও ম্যাক্সে কিন্তু ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করার জন্য বেশ কিছু টুলস এবং টেকনিক আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্যারেক্টার স্টুডিও। এটা অনেক পুরনো, যদিও অনেক আগের থেকে আছে, বাট এটা দিয়ে খুব সহজেই একটা ক্যারেক্টারকে অ্যানিমেট করা যায়। এখানে ক্যারেক্টার স্টুডিওতে রয়েছে বাইপ্যাড। এই বাইপ্যাডের মধ্যে যে বিষয়টা আছে, যে এখানে মোশন ক্যাপচার ফাইল ব্যবহার করা যায়। এটাকে ফ্রি ফর্ম মোডেও অ্যানিমেট করা যায়, আবার ফুড স্টেপ মোডেও অ্যানিমেট করা যায়। আবার এখানে যেমন মোশন ক্যাপচার যে ফাইলগুলো আছে, সেই মোশন ক্যাপচার ফাইল ব্যবহার করে বাইপ্যাডের মধ্যে মোশন ক্যাপচার ফাইল দিয়ে অনেক ধরনের জটিল অ্যানিমেশন এবং বেশ বড়সড় একটা খুব লেংদি একটা অ্যানিমেশন অল্প সময়ের মধ্যে ক্রিয়েট করে ফেলা যায় ক্যারেক্টার স্টুডিও ব্যবহার করে। এবং এই ক্যারেক্টার স্টুডিও ব্যবহার করে কায়না নামে একটা মুভি কিন্তু তৈরি হয়েছিল, পুরোটাই এই ক্যারেক্টার স্টুডিওতে কাজ করে। এই মুভিটা ফুল লেংথ একটা অ্যানিমেটেড ফিচার ফিল্ম তৈরি করা হয়েছিল, কায়না মুভিটা। এটা অনেক আগের, সম্ভবত 2004-এর দিকে হবে এই মুভিটা তৈরি হয়েছিল। তো যাক, এরপরে আরও এখানে যে আরেকটা ফিচার আছে ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করার, সেটা হচ্ছে ক্যাট দিয়েও দুর্দান্ত ক্যারেক্টারের কাজ করা যায়। এরপরে আছে বোন টুলস যেটা আছে, এই বোন টুলস ব্যবহার করে একটা হিউম্যান বডির মধ্যে যে জয়েন্টগুলো, বোনসগুলো যেভাবে আছে, সেই একদম মানে মেডিকেল সায়েন্সের স্কেলিটন বা সেই ফিজিওলজিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে সেইভাবে জয়েন্ট এবং বোনসগুলো সেট করে নিয়ে কিন্তু একটা ক্যারেক্টারকে রেডি করা যায়, যেটাকে আমরা রিগিং বলছি, যে ক্যারেক্টার রিগিং এটা মায়া এবং অন্যান্য সফটওয়্যারে এই রিগিংয়ের বিষয়টা আছে। এবং ক্যারেক্টার রিগ করে একটা ক্যারেক্টারকে কিন্তু আমরা অ্যানিমেশন করার জন্য এটাকে উপযুক্ত করে তুলতে পারি। তারপর সেটা বিভিন্ন কন্ট্রোলার ব্যবহার করে আমরা সেটাকে অ্যানিমেট করি। আচ্ছা, আর এটার জন্য আইকে সলভার আছে, যে ইনভার্স কাইনেমেটিক্স বলে এটাকে। এখানে আইকে এফকে, কারণ আমাদের বডির যে হিউম্যান বডি বা যে কোনো একটা স্কেলিটনের যে মোশন, যে ডাইনামিক্স, সেটার মধ্যে কিন্তু আইকে এফকে এর ব্যাপার আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, একটা হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। এখানে আইকে সলভার আছে 3D স্টুডিও ম্যাক্সে। আইকে সলভার ব্যবহার করে খুব দুর্দান্তভাবে যে রিগ করা একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে তাকে ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করা যায়। এরপর যে টুলসটা আছে সেটা হচ্ছে পার্টিকেল ডাইনামিক্স। এটা আসলে অনেক ব্যাপক। পার্টিকেল ডাইনামিক্সের মধ্যে অনেক ধরনের পার্টিকেল আছে, পার্টিকেল সিস্টেম আছে, মানে প্রি অ্যানিমেটেড সিস্টেম। এই সিস্টেমগুলো ব্যবহার করে অনেক মানে ভিজুয়াল ইফেক্টের অনেক কাজ করা যায়। যেমন আমরা একটা ঝর্ণা বা ফোয়ারা তৈরি করতে পারি খুব সহজেই। এটা স্প্রে, সুপার স্প্রে, তারপরে পিএফ সোর্স, অনেক ধরনের বিষয় আছে এখানে, যেগুলো ব্যবহার করে অনেক ভিএফএক্স, ভিজুয়াল ইফেক্ট টাইপের কাজ কিন্তু করা যায়। এবং এটার জন্য পার্টিকেল ডাইনামিক্স খুবই দুর্দান্ত একটা বিষয়, কারণ এই যে আমরা যে বিভিন্ন ধরনের বিস্ফোরণ, তারপরে আগুন, ধোঁয়া, বৃষ্টি, যে ধরনের যে বিষয়গুলো আমরা দেখি, এগুলো, তারপরে যেমন স্কুল অফ ফিশ, অনেক
পার্টিকেল একসঙ্গে বের হচ্ছে, পার্টিকেল ইনস্ট্যান্সার, এগুলো অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে অনেক ভিজুয়াল ইফেক্টের কাজ করা যায় পার্টিকেল ডাইনামিক্স ব্যবহার করে। এবং এই পার্টিকেল ডাইনামিক্স এটা অন্যান্য সফটওয়্যারের মধ্যে যেমন মায়াতে তো আছেই, এছাড়াও রিয়েল ফ্লোর মধ্যেও কিন্তু রিয়েল ফ্লো যে কাজগুলো হয় এটা মূলত পার্টিকেল দিয়েই তো করে, এটাও কিন্তু এক ধরনের পার্টিকেল ডাইনামিক্স। তো 3D Studio Max-এ এই পার্টিকেল ডাইনামিক্সের অনেক কাজ করার সুযোগ রয়েছে। তা আমি ইন শর্ট বললাম যে এই টুলসগুলো এগুলো একদম জানতেই হবে। এছাড়া আরও যারা এটাতে অনেক দক্ষতা তৈরি করতে চান তাদের আরও কিছু অ্যাডভান্স আরও কলাকৌশল আছে, প্রতিটার আরও অনেক ডিটেল আছে, সেই ডিটেলগুলো জানা লাগবে। তো এটা হচ্ছে যে কেউ যদি 3D Studio Max সফটওয়্যার ব্যবহার করে অ্যানিমেশন করতে চায় তাহলে তার অন্তত পক্ষে এই 12টা যে মূল যে আমি টুলস এবং টেকনিকের কথা বললাম, এই টুলস অ্যান্ড টেকনিক সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা এবং স্কিল ডেভেলপ করতে হবে। যেমন আমি আবার যদি একটু এটা রিক্যাপ করি, এখানে যেমন কি ফ্রেম অ্যানিমেশন, এই কৌশলটা খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। বিভিন্ন ধরনের কনস্ট্যান্টের ব্যবহার শিখতে হবে, পাথ কনস্ট্যান্ট, লুকঅ্যাট কনস্ট্যান্ট, লিঙ্ক কনস্ট্যান্ট, দেন বিভিন্ন কন্ট্রোলারের ব্যবহার জানতে হবে, নয়েজ কন্ট্রোলার, ওয়েভ ফর্ম কন্ট্রোলার, দেন লুপ অ্যানিমেশনের কলাকৌশল শিখতে হবে, কার্ভ এডিটরের ব্যবহার শিখতে হবে, দেন ওয়্যার প্যারামিটার, মাস এফেক্টস, ফ্লুইডের কাজের জন্য ফ্লুইডস, ক্যারেক্টার স্টুডিও, ক্যাট, তারপরে বোন টুলস, আইকে সলভার, পার্টিকেল ডাইনামিক্স, এগুলো সম্বন্ধে ধারণা রাখলে সে 3D Studio Max একজন অ্যানিমেটর হিসেবে বলতে পারে যে আমি 3D Studio Max অ্যানিমেশনে কাজ পারি, আমি একজন অ্যানিমেটর। এভাবে সে হয়তো তার একটা পরিচিতি বা তার একটা প্রোফাইল ডেভেলপ করতে পারে। তো যাই হোক, এগুলো অনেক প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে। যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে তাহলে এটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। কারণ আমি এই বিষয়টা শুরু করেছি এই জন্য যে আমি দেখেছি যে অনেকের মধ্যেই এই অ্যানিমেশন এবং 3Dর বিষয়ে অনেক ধরনের কনফিউশন এবং দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এবং অন্যান্য যে টুলস বা সফটওয়্যার যেভাবে শিখে অনেকেই ভাবে যে অ্যানিমেশনটা বোধহয় ঠিক ওরকম, যে আমি কয়েকদিন একটা সফটওয়্যার প্র্যাকটিস করলাম, 1 মাস 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমি একজন অ্যানিমেটর হয়ে যাব বা অ্যানিমেশনের কাজে আমি দক্ষ হয়ে যাব, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। তো সেই জন্য আমি একটু বেসিক কিছু জিনিস এখানে দেখালাম। এগুলো হচ্ছে শুধুমাত্র 3D Studio Max-এর মধ্যে যে অপশনস বা প্যারামিটারসগুলো আছে, এবং একজন যদি 3D Studio Max-এ বেসিক অ্যানিমেশনের দক্ষতা অর্জন করতে চায় তাহলে তাকে এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি এখানে দেখালাম, এগুলো সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা এবং স্কিল ডেভেলপ করতে হবে। আপনারা যদি 3D অ্যানিমেশনের যে টুলস এবং টেকনিক নিয়ে আমি ডিসকাস করলাম আজকের এই ভিডিওতে, এগুলোর যদি কোনো একটা পার্টিকুলার কোনো একটা টুলস বা টেকনিক্সের বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টস উল্লেখ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।